আমার পাশে যে ফুটেজটি চলছে সেটি ডক্টর উমারের বাড়ি। ডক্টর বলা ভুল, হয়তো টেরোরিস্ট উমার বললে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ এই উমারই গাড়িটি চালিয়ে বিস্ফোরণ স্থলে পৌঁছায় এবং তারপরে বিস্ফোরক ফেটে গিয়ে এই দিল্লি ব্লাস্টের মতো জঘন্য ঘটনাটা কিন্তু ঘটে। ফলে এই ডক্টর উমারের বাড়ি আজকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জম্মু কাশ্মীর পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স তারা কিন্তু আইইডি বিস্ফোরণে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ বার্তাটা স্পষ্ট যে যদি তোমরা দেশের ক্ষতি করো, দেশ বিরোধী কাজকর্ম করো, তাহলে তোমাদেরকে সমূলে উৎপাটন করে দেওয়া হবে। তোমাদের পরিবার, তোমাদের বাড়ি, যেখানে যেখানে বসে তোমরা এই ভয়ঙ্কর ঘৃণ্য অপরাধের ষড়যন্ত্র করেছো, সবকটিকে এইভাবেই গুড়িয়ে দেওয়া হবে ভারতের পক্ষ থেকে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অমিত শাহ কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে দিল্লি ব্লাস্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের এমন পানিশমেন্ট ভারত দেবে যে সেটি গোটা বিশ্বের কাছে নজির তৈরি করবে, এবং শুধুমাত্র দিল্লি বিরোধী বা দিল্লি ব্লাস্টের সঙ্গে জড়িত ব্যক্তিরা নয়, এই বার্তা কিন্তু গোটা ভারত, গোটা দেশ বিদেশে সন্ত্রাসবাদীদেরকেও ভারত দেবে, তা কিন্তু অমিত শাহ কালকে স্পষ্টভাবে বলেছেন। আর তারপরেই আজকে সকালে উমারের বাড়িতে গিয়ে পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা, ভারতীয় সেনার সদস্যরা, এবং আইইডি বিস্ফোরণে তাদের বাড়ি সম্পূর্ণভাবে দুর্মূশ করে দেওয়া হয়। কালকেই এই ডক্টর উমারের সঙ্গে তার পরিবার, তার মায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু মিলে যায়। ডিএনএ টেস্টের রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে যে এই বাড়িটি ছিল ডক্টর উমারের বাড়ি। উমারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছিল যে গাড়িটি ফেটেছে সেই গাড়ি থেকে। তার পায়ের কিছুটা অংশ এসকেলেটর এবং যে গাড়ি চালানোর যে হুইলটি হয়, রাইডিং হুইল, সেখানে আটকে ছিল, সেখান থেকে কালেক্ট করা হয়। এবং পরবর্তীকালে তার মায়ের সঙ্গে তার ডিএনএ ম্যাচ হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট হয়ে যায় এই বাড়ি থেকেই সন্ত্রাসবাদের শুরু কিন্তু হয়েছিল। ফলে সেখানে কিন্তু আজকে ভারতের সেনাবাহিনীর সদস্যরা গিয়ে কিন্তু পৌঁছায়। এবার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে। মানে রাজনীতি মানে এমন এক রাজনীতি হয়েছে, আপনারা ভাবলে অবাক হবেন যে কাশ্মীরের অন্যতম রাজনৈতিক নেত্রী মেহবুবা মুফতি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দিল্লি ব্লাস্টের সঙ্গে জড়িত এই যে অভিযুক্ত এই সন্ত্রাসীবাদীগুলোর তাদের পরিবারকে যেন হ্যাকেল করা না হয়, অর্থাৎ পরিবারকে যেন ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট না দেওয়া হয়। সে দাবি কিন্তু তোলা হয়েছে মেহবুব মুফতির পক্ষ থেকে। একাধিক সমাজকর্মীও কিন্তু ইতিমধ্যেই মার্কেটে নেমে গেছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেন অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ট্রিট করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, পুলিশ যেন কোনোভাবেই এদের উপর অ্যাকশনে না নামে। আমি একটি সাংবাদিকেরও একটি টুইট আপনাদের দেখাতে পারি, কিন্তু আমি দেখালাম না, কারণ এদেরকে প্রচার দেওয়া মানে আলটিমেটলি দেশ বিরোধীদের প্রশ্রয় দেওয়া। দেখুন, প্রথমত যারা ধরা পড়েছে তারা পেশায় ডাক্তার হতে পারে, কিন্তু তারা সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যুক্ত। এবার তাদেরকে কি মাথায় হাত বুলিয়ে পুলিশ জিজ্ঞাসা করবে যে কেন ভাই তোমরা কেন আইইডি বিস্ফোরক বানাচ্ছিলে, কেন অ্যামোনিয়াম নাইট্রেট তোমরা জড়ো করলে 2 বছর ধরে, কেন তোমরা রিসিন নামক বিষ প্রয়োগ করে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে চাইছিলে, তোমরা ভাই এটা কেন করলে, তোমাদের তো এটা করার কথা ছিল না। মানে এই ধরনের ট্রিটমেন্ট পুলিশ কি সন্ত্রাসবাদীদের সঙ্গে করবে? আমি সত্যিই জানি না। দেশে যখন এই ধরনের বিপর্যয় হঠাৎ করে ঘনিয়ে এসছে, তখন মানবাধিকার শব্দটি কোথা থেকে এর মাঝে চলে এলো, এবং মানবাধিকার ট্রিটমেন্ট দেওয়া উচিত জঙ্গিদের, এই দাবি বা কোথা থেকে উঠছে? এই বাড়ি থেকে শুরু হয়েছে সন্ত্রাসবাদী উমারের যাত্রা। এখানেই আইডি বিস্ফোরক আরো আছে নাকি কেউ জানে না, আরডিএক্স জমা করা আছে নাকি কেউ জানে না। আর যেখানে 3200 কেজি আরডিএক্স বা অ্যামোনিয়াম নাইট্রেট ভারতে ঢুকেছে বলে জানা যাচ্ছে, সেই 300 কেজি মানে 2900 উদ্ধার হয়েছে, 300 কেজি কোথায় আছে কেউ জানে না। এই বাড়িতে লুকিয়ে আছে নাকি বা লুকানো আছে নাকি মাটির তলায়, সেটাও কেউ জানে না। ফলে সেখানে এই বাড়িটিকে ওড়ানো নিয়ে রাজনীতি হচ্ছে, সেটা ভাবলেই অবাক লাগে। যদিও ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে ভারত সরকার যা করেছে আইন মেনে করেছে। আমি এক্ষেত্রে সবার জ্ঞানের জন্য, জানার জন্য একটু আইনটিকে বলে দিই। দেখুন, ইউএপিএ যে দেশদ্রোহী ধারা, আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1967, সেখানে সেকশন 18-এ চলে যান। সেকশন 18-এ কি বলা হয়েছে? বলা হয়েছে এম্পাওয়ার্স অথরিটিস টু অ্যাটাচ, সিজ অর প্রপার্টিস দ্যাট উই প্রসিড অফ টেরোরিজম অর ইউজড ইন ফেসিলিটেন টেরোরিজম অ্যাক্ট। অর্থাৎ আমাদের
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এই ক্ষমতা আছে, যদি কোনো পার্টিকুলার প্রপার্টি যা সরাসরি টেরোরিজম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত তাদেরকে সিজ করতে পারে, এবং টেরোরিস্ট অ্যাক্টের সঙ্গে যেগুলো জড়িত তাদেরকে আলাদা করে বাজেয়াপ্ত করতে পারে সম্পত্তি। এই ধরনের কথা ইউএপিএ সেকশন 18-এ লেখা আছে। পরবর্তীকালে সেকশন 18-এর আরও যদি ভিতরে ঢোকেন দেখবেন পরিষ্কার লেখা হয়েছে যে যদি কোনো প্রপার্টি থেকে র্যাডিক্যালাইজেশনের প্ল্যান শুরু হয় তাহলেও কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই প্রপার্টিকে সিজ করে দিতে পারে এবং এই প্রপার্টির অধিকার গোয়েন্দা সংস্থা নিতে পারে। এবার প্রথম ধাপ হলো এটি। এখানে কিন্তু বাড়ি গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি, কিন্তু গুড়িয়ে দেওয়ার কথা কোথায় বলা হলো, আপনাকে আসতে হবে আফসা সেকশন 4C-তে। সেই আইনে বলা হয়েছে যে গ্র্যান্ড সিকিউরিটি ফোর্সেস হ্যাজ দ্য পাওয়ার টু ডেস্ট্রয় অ্যান আর্মড আর্মস শেল্টার অর স্ট্রাকচার ফ্রম হুইচ আর্মড অ্যাটাচ উই সাসপেক্টেড অফ বিন মেড। অর্থাৎ যদি সেন্ট্রাল এজেন্সি মনে করে এই বাড়িতে বা কোনো নির্দিষ্ট প্রপার্টিতে কোনো অস্ত্র লুকানো আছে, যদি কোনো বোম টাইপের বিষয় লুকানো থাকে যেগুলো টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে সরাসরি ইনভলভ হতে পারে, এবং তাহলেই কিন্তু সেই বাড়িকে আর্ম ফোর্স সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে দিতে পারে। 300 কেজি এখনো অ্যামোনিয়াম নাইট্রেট খুঁজে পাওয়া যায়নি। কে বলতে পারে কাশ্মীরের এই বাড়ির তলাতে 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট নেই? যেখানে ডক্টর উমার নিজে আত্মঘাতী বিস্ফোরণে মারা গেছেন, সেখানে তার বাড়িতে কোনো বিস্ফোরক পদার্থ জমানো নেই। এই বেনিফিট অফ ডাউট একজন সন্ত্রাসবাদীকে কিন্তু কখনোই দেওয়া সম্ভব নয়। আর সেই লিগাল প্রভিশনকে ব্যবহার করে আজকে এর বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থারা এর পরের টার্গেট করেছে আল ফালাহ ইউনিভার্সিটিকে। অত্যন্ত ইন্টারেস্টিং একটি ইউনিভার্সিটি, মানে যখন আমি রিসার্চ করছি আল ফালাহ ইউনিভার্সিটি নিয়ে, বিশ্বাস করুন পরতে পরতে এমন তথ্য উঠে আসছে যা চমকে দেওয়ার মতো। ডাক্তারি পড়তে কয়েক লক্ষ টাকা লাগতো, এবং আপনারা শুনলে অবাক হবেন সেই ইউনিভার্সিটিটি আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে রেজিস্টার্ড, এবং আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে 9টি কোম্পানি ছিল যার ফিনান্সিয়াল ট্রানজেকশন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তর দুজনেরই আতশ কাচের তলায়। ইডি অলরেডি বলে দিয়েছে আল ফালাহ ইউনিভার্সিটিকে সম্পূর্ণ অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে, এবং আজকে ভারত সরকার স্বয়ং অডিটটি করবে ফিনান্সিয়াল ট্রানজেকশনের। একাধিক দেশ থেকে ডোনেশন এসছে, উল্লেখযোগ্য হলো কাতার, সৌদি, তুরস্ক, এবং কোটি কোটি টাকার ডোনেশন এই ইউনিভার্সিটি কিন্তু পায়। কেন পায় কেউ জানে না। হঠাৎ করে একটা ইউনিভার্সিটিকে গোটা দেশের মানে গোটা বিশ্বের মানুষ ত্রাতা হয়ে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ছে, এই সম্ভাবনা বর্তমান 21 শতকে কি দেখা যায়? আর যদি ইউনিভার্সিটিটি পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি হতো তাহলে ডোনেশনে চলতে পারতো। যেখানে ডাক্তারি পড়তে 70 থেকে 75 লক্ষ টাকা লাগে, সেখানে তুমি প্রফিটেবল একটি এন্টিটি হয়ে কোটি কোটি টাকা ডোনেশন কিসের জন্য নিচ্ছ, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এখানেই কিন্তু বিল্ডিং 17, রুম নাম্বার 4 অ্যান্ড রুম নাম্বার 13, যা কিন্তু গোয়েন্দা সংস্থার প্রধান টেনশনের বিষয়। রুম নাম্বার 4-এ থাকতেন ডক্টর উমার, রুম নাম্বার 13-এ থাকতেন ডক্টর মুজাম্মিল। সেখান থেকেই কিন্তু এই টেরোরিস্ট আক্রমণে প্লটিং শুরু হয়েছিল বলে আজকে গোয়েন্দা সংস্থারা মনে করছেন। আর রুম নাম্বার 4 থেকেই একাধিক ডায়েরি, একাধিক নোটবুক সিজ হয়েছে, যেই ডায়েরি এবং নোটবুকে সাংকেতিক অনেক শব্দ লেখা ছিল, এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটির যাবতীয় পরিকল্পনা কিন্তু সেই ডায়েরিতে লেখা ছিল। আমি কালকে একটি ভিডিও অলরেডি আপনাদের সামনে করেছি। এবার এই পুরো বিষয়টায় আল ফালাহ ইউনিভার্সিটির যে মালিক সিদ্দিকি, তার নাম জড়িয়ে গেছে। তিনি তো আরো বড় খিলাড়ি ভাই। তিনি মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আল ফালাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, তার আন্ডারে 9টি কোম্পানি ফর্ম করেন, এবং আপনারা শুনলে অবাক হবেন সেই আল ফালাহ ইউনিভার্সিটিতেই ডক্টর শাহিন সাহিদ এবং ডক্টর মুজাম্মিল, এই দুই ডাক্তারকে কিন্তু তিনি চাকরিও দেন, যারা ডাক্তারি করার নাম করে ইয়ং ডাক্তারদের র্যাডিক্যালাইজ করতেন। মাথার উপরে ওই মৌলভী ছিল। এক গ্রুপ ফর্ম করা হয়েছিল আল ফালাহ ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। ইডি বলেছে পুরো তদন্ত করবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই আল ফালাহ ইউনিভার্সিটির মালিক তিনি নিজেও জেলে গেছিলেন অর্থ কারচুপির জন্য, এবং 7.5 কোটি টাকার ফ্রড কেসে তার 3 বছরের জেল হয়। 2001 সালে এই ব্যক্তি অ্যারেস্ট হয়েছিলেন। 2003 সালে দিল্লি হাইকোর্ট তার বেল রিজেক্ট করে, ফলে তার গন্তব্য হয় জেল। পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে আসেন, কিন্তু 2020 সালে ফের একবার
দিল্লি পুলিশ তার ওকলার অফিসে রেড করে এবং তার বিপক্ষে অভিযোগ ছিল তিনি ইনভেস্টরদের সঙ্গে ফ্রড করেছেন। অর্থাৎ অত্যন্ত মহান একজন ব্যক্তি, মহান একজন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, বিদেশি টাকা নিয়েছেন, মিডল ইস্ট থেকে টাকা নিয়েছেন, হাওয়ালার মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছেন, সব মিলিয়ে জঙ্গি তৈরির আঁতুড়ঘর করে ফেলেছেন এই আল-ফালাহ ইউনিভার্সিটিকে, যা গোয়েন্দা সংস্থারা মনে করছেন। ইতিমধ্যেই ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যারা ইউনিভার্সিটিকে অ্যাক্রিডিটেশন দেয়, তারা কিন্তু তদন্ত করতে শুরু করেছে। নোটিশ জারি করা হয়েছে আল-ফালাহ ইউনিভার্সিটির বিপক্ষে। এবং এই মুহূর্তে আরো ইন্টারেস্টিং বিষয় হলো, সেখান থেকেও কিন্তু একাধিক এমন জিনিস পাওয়া যাচ্ছে যা কিন্তু চিন্তার বিষয়। কালকে হঠাৎ করে এনআইএ এবং বোম স্কোয়াড ঢুকে গেল আল-ফালাহ ইউনিভার্সিটিতে, কারণ ক্যাম্পাসে আবার একটি গাড়ি পাওয়া গেছে, যেই গাড়ি আসলে টেরর লিঙ্কের সঙ্গে যুক্ত কিনা সেটাই বড় প্রশ্ন। এই মুহূর্তে এনআইএ এবং বোম স্কোয়াড আল-ফালাহ ইউনিভার্সিটি তছনছ করে খুঁজছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ডাক্তারির আড়ালে ইসলামী জিহাদি তৈরির কর্মশালা, কর্মযজ্ঞ এই ইউনিভার্সিটিকে কেন্দ্র করে হতো। এখন পুরো বিষয়টাই আমাদের সামনে কিন্তু খুল্লা পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক আপডেট আসছে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ভিডিওগুলো পারলে একটু শেয়ার করবেন। আমার দৃঢ় বিশ্বাস মেইনস্ট্রিম মিডিয়া এগুলোকে এইভাবে ডিপলি দেখায় না। আমি আপনাদের সামনে নিয়ে আসছি শুধু ভারতের সুরক্ষা সম্পর্কিত সমস্ত খবর ভারতীয়দের জানার অধিকার আছে বলে, জানা উচিত বলে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।